একদম না নীল ভাইয়া, আমি রাউফিল ভাইয়ের সাথে একদম যাব না। নীল শান্ত দৃষ্টিতে তাকালে চুপসে গেল রাফা সহ সকলে। মূলত তার সাথে জোর গলায় কথা বলার সাহস কারণে। তৎক্ষণাৎ পাশ থেকে তিহু বলল, এমন শকুনের মতো তাকানোর কি আছে? রাফার সিট রাফা বুক করে ফেলেছে, ঝামেলা হয়েছে মাহাকে নিয়ে, তাই মাহাই যাবে ব্রাদারের সাথে। তার এমন কথায় চমকে তাকালো মাহা, তবে কোনরূপ ভাবান্তর দেখালো না রাউফিন। আমি যেতে পারবো না তিহু, তুই তো জানিসই আমার রাইডিং ফোবিয়া আছে। না, জানি না তো। এমন ফোবিয়া আবার তোর কবে থেকে তৈরি হলো? আজ থেকেই। ফিসফিসে কথাটা বলল মাহা। রাউফিন বাইকে স্টার্ট দিতে দিতে বলল, যা করার জলদি করো সিস্টার, আমার হাতে বেশি টাইম নেই। মাহা কিছু বলতে যেতেই তিহু তাকে আটকে বলল, এটা তো আর তোর এক্স বয়ফ্রেন্ড রফিন না, এটা আমার ব্রাদার রফিন, তাই আর কোনো কথা নাই, দ্রুত ওঠ, দেরি হয়ে যাচ্ছে। এক প্রকার ঠেলে ঠেলে তাকে বাইকে তুলল তিহু। মাহা এমন একটা অবস্থায় যে না তো কাউকে কিছু বলতে পারছে না তো সহ্য করতে পারছে। আশেপাশে সবাই তাকিয়ে আছে তার দিকে। এমন অবস্থায় বাইকে ওঠা ছাড়া আর কোনো উপায় নেই তার কাছে। সে বাইকে উঠতেই রাউফিন বলল, নিজের ইচ্ছেতে উঠেছেন, তাই ধরে বসিয়েন মিস। পরে গেলে কিন্তু কোনো রকম দায়ভার আমি নেব না। না 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 ব্রাদার, তুমি কোনো চিন্তা করো না, ও ধরেই বসবে। কিরে মাহা, ধরে বস। মাহা দাঁতে দাঁত চেপে সহ্য করলো সবটা। এক প্রকার খামছে ধরল রাউফিনের কাঁধের দিকটা, যেন খুবলে নেবে। রাউফিনের উপর তো এমনিতেই মেজাজ গরম হচ্ছে, তার উপর জোটাচ্ছে তিহু। তার ইচ্ছে হচ্ছে একটার উপর আর একটাকে রেখে আছাড় দিতে। সে ধরতেই বাঁকা হেসে বাইকে স্টার্ট দিল রাউফিন। শব্দটা চলে এগিয়ে চলল গন্তব্যের দিকে। তারা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ছাড়ল নিহিতদের গাড়িটা। রওনা দিল তারাও। তবে তিহুর জন্য পর্যাপ্ত জায়গার অভাবে সে আর নীল বিভক্ত হয়ে পড়েছে। ঠায় দাঁড়িয়ে আছে তারা। গাড়িটা দৃষ্টির আড়ালে যেতেই তিহু বলল, এভাবেই কি সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে হবে নাকি কোনো ব্যবস্থাও হবে? তার কথা জবাবে নীল কিছুই বলল না। একই ভঙ্গিমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাঁটতে লাগলো। তিহু বিরক্ত হয়ে বলল, কি হলো, শুনতে পাচ্ছেন না? নীল ফোন থেকে মাথা না তুলেই বলল, আবার কিছু বলছো? তা নয়তো কি হাওয়াকে বলছি? বলতেও পারো। বাজে বকা বন্ধ করে আপাতত যাওয়ার ব্যবস্থা করুন। সবাই চলে গেল কত দূর, সে খেয়াল আছে? আছে। তিহু মুখ কুচকে তাকালো। পরক্ষণেই নীল বলল, বাই দ্য ওয়ে, কিসে যেতে চাও? মনে হচ্ছে আমি যদি বলি উনি হেলিকপ্টার ধরে আনবে আমার যাওয়ার জন্য। অন্য মানুষকে কথাটা বলল। তৎক্ষণাৎ সেটা ধরে ফেলল নীল। বলে দেখতে পারো। ঢং দেখে বাঁচি না। পারবেন আমাকেও ব্রাদারের মতো করে বাইকে বসিয়ে নিয়ে যেতে? ফিসফিসিয়ে কথাটা বলল তিহু। তবুও সেটা কর্ণগোচর হলো না নীলের। তৎক্ষণাৎ প্রত্যুত্তরে সে বলল, বাইকে যেতে চাও? তিহু জবাবে তার দিকে ঘুরল শুধু। নীল তৎক্ষণাৎ একটা ছেলেকে ইশারা করতে সে এগিয়ে নিয়ে আসলো নীলের বাইকটা। ইয়ামাহা খচিত নেভি ব্লু কালার বাইকটাতে উঠে বসলো নীল। একটা লেডিস হেলমেট এগিয়ে দিল তিহুর দিকে। বিস্মিত তিহু সেটা গ্রহণ করতে যেতেই নীল তার হাত ধরে টেনে নিজের কাছাকাছি নিয়ে আসলো। ভারসাম্য হারিয়ে তিহু তার এতটাই কাছাকাছি চলে আসলো যে নীলের বুকে বাঁধলো তার মাথাটা। অবাক হয়ে সে কিছু বলতে যাওয়ার আগেই নীল বলল, হিজাব কই? হিজাব বাঁধনি কেন? কিছুটা ধমকের স্বরে কথাটা বলল নীল। তিহু মাথা তুলে কিছুটা ঘাবড়ানোর স্বরে বলল, আসলে আমি তো হিজাব বাঁধতে পারি না, তাই আর কি। নো এক্সকিউজ। এরপর থেকে আর কখনো যেন হিজাব ছাড়া বের হতে না দেখি। আন্ডারস্ট্যান্ড? তিহু সামান্য মাথা নাড়ালো। নীল সূক্ষ্ম হাসলো। অতঃপর হেলমেটটা অতি যত্নে পরিয়ে দিল তিহুকে। বাইকে উঠে বসলো সে। শক্ত করে ধরে বসো। বসেছি তো। কই, আমি তো ফিল করতে পারছি না। মানে তোমার মাথা শক্ত করে আমার দিকে এগিয়ে এসে ধরো। নেইদার, তুমি পড়ে গেলে আমাকে দায়ী করবে না। তিহু কিছুটা এগিয়ে এসে নীলের কলারের দিকটা শক্ত করে ধরল। সামান্য মুচকি এসে বাইক স্টার্ট দিল নীল। ঘড়ির কাঁটায় বিকেল 4:15। দিগন্ত জুড়ে রক্তিম মেঘের খেলাঘর। দুটো বাইক পাশাপাশি ছুটছে জাফলংয়ের নির্জন পথ ধরে। চারিধারে সবুজ শ্যামল বটবৃক্ষ আর নাম না জানা লতানো ফুলের সমাহার। ডান পাশের বাইকটাতে নীল তিহু, বাঁ পাশেরটাতে রফিন মাহা। মূলত সারাদিনের দীর্ঘ যাত্রায় দুপুরের খাবার একটা রেস্টুরেন্টে সেরেছে চারজন একসাথে। দেখা গিয়েছিল তাদের সেখানে। তখন থেকে একসাথে ছুটেছে তারা। রাউফিনের মুখে মৃদু হাসি বিদ্যমান, যেন বিশ্বজয় করছে আজ। এদিকে মাহার আগে ফুসে চলেছে তিহুর বিস্ময়ে ভাবাপন্ন মুখশ্রীতে। সামান্য স্বাভাবিকতা এসেছে কিছুক্ষণ হলো। মূলত জাফলং পৌঁছে গেছে তারা। ঘণ্টাখানেকের মাঝেই হয়তো পৌঁছাবে কাঙ্ক্ষিত গন্তব্যে। বাইক চলাকালীন এক পর্যায়ে রাউফিন নীলের দিকে ফিরে বলল, কতকাল পর তোমার মামা বাড়ি যাচ্ছি বলো তো? খেয়াল নেই। অ্যাপ্রক্সিমেটলি বছর 7। একদম 7 বছর বাদেই যাওয়া হচ্ছে। তবে এবার দেখো, একদম জীবন সঙ্গিনীদের সাথে।
তার এমন কথায় মাহা তার ঘাড়ের দিকটা খুবলে ধরল। ফের রাফিন অপ্রস্তুত হেসে বলল, ইয়ে মানে তুই সিস্টারকে নিয়ে যাচ্ছিস তাই আর কি। মাহার খামছানি কিছুটা শিথিল হলো। রাফিন হেলমেটের আবরণে বদ্ধ ঠোঁট দুটো সামান্য জিভ দিয়ে ভেজিয়ে বলল, তাহলে কি বলিস ব্রো, একটা গান হয়ে যাক, জার্নির টায়ার্ডনেস ও কিছুটা কমবে, সঙ্গে সঙ্গে এটা এনজয়েবলও হবে। তার কথা জবাবে নীল কিছু বলতে যাওয়ার আগেই তিহু তার মুখের কথা কেড়ে নিয়ে বলল, ইনি আর গান, OMG, তাহলে আর আজ গান শোনা হবে না। এর থেকে বরং গানটা বরং তুমিই গাও, আমার তো ভীষণ বোর লাগছে। কি বলো সিস্টার, তুমি কি আমার ব্রোকে ছোট করলে নাকি? সত্যিটা বললাম শুধু। রাফিন নীলের দিকে ফিরে বলল। ওই নেতা সাহেব, কিছু বলিস না কেন? তার কথা জবাবে নীল শুধু বাঁকা হাসল। কিছুক্ষণ পর গলা খাকারে দিয়ে হঠাৎ রাফিন কান ধরল। প্রেমেরই গানে পেয়েছে মানে রাতের অন্ধকার, দু চোখের কালো মুছে তাকালো পূর্বের বন্ধ দ্বার। তিহু যখন কানের অনুভবে বিফোর, ঠিক তখনই তাকে অবাক করে দিয়ে নীল গেয়ে উঠল। তিহু অবাক দৃষ্টিতে চেয়ে আছে লুকিং গ্লাস ভেসে থাকা নীলের অবয়বে। পাশ থেকে রাফিন গাইল, দূরে দূরে তবু কেন সাথী আয়। রাফিন মুস্কি হেসে এক ঝলক তাকালো নীলের দিকে, অতপর আলগোছে কাঁধে রাখা মাহার হাতটার উপর অগোচরে হাত রেখে গাইল, আমারই মনে জীবনে শুধু তোরই অধিকার, যাব না ভুলে কখনো জানি প্রেমের অঙ্গীকার। নীল লুকিং গ্লাসে তিহুর দিকে চেয়ে গাইল, দূরে দূরে তবু কেন সাথী আয়। অতপর দুজনেই একসঙ্গে গাইল, সিলেট শহরের অন্যতম সুন্দর নগরী জাফলং। প্রকৃতি যেন তার সৌন্দর্যের সবটুকু ঢেলে দিয়েছে এখানে। আর জাফলং নগরীর এক প্রাচীন জমিদার বাড়ি নামে আখ্যায়িত মির্জা মহল। কথিত আছে এখানকার বর্তমান উত্তরসূরি মির্জা সাইদ আহমদ, মির্জা জাহিদ আহমদ আর মির্জা ফরিদ আহমদের পূর্বপুরুষদের একজন সুবেদারি আমলে এ অঞ্চলের অধিপতি ছিলেন। মির্জা মহলটাও তখনকার যুগেরই স্থাপত্য। 2 তলা বিশিষ্ট সে ভবনটা 30 একর জমির উপর স্থাপিত। দুপাশে স্বচ্ছ পাথরের লেকের মৃদু কলরব, আর দূর পাহাড় থেকে ভেসে আসা পাকপাখালির গুঞ্জন। তিহুরে এসে পৌঁছেছে সন্ধ্যার কিছুটা আগে, যদিও বাড়ির প্রবীণ সহ নিহিতরা তার থেকেও ঘণ্টাখানেক আগে পৌঁছেছিল। বর্তমানে ঘড়ির কাঁটায় রাত 8টা চলমান। 2 তলার বিশাল এক রুমে বিশ্রাম নিচ্ছিল তিহু সহ বাকি নবীনেরা। হুট করে দরজা এসে কড়া নাড়ল কেউ। সবার হয়ে নাহা বলল, কে? আপা, আমি ফুলি। ভেতরে আয়। ভেতরে প্রবেশ করলো শাড়ি পরিহিত এক কিশোরী কন্যা। তাকে দেখে নাহা বলল, কিছু বলবি? আপনাদের দাদিজান নিচে ডাকছেন। নানু? হুম। আচ্ছা তুই যেতে লাগ, আমরা আসছি। অনুমতি পেয়েই সম্মতিসূচক মাথা নাড়িয়ে সেখান থেকে প্রস্থান করলো ফুলি। অন্যদিকে এত ছোট একটা মেয়ের পরনে শাড়ি দেখে অবাক দৃষ্টিতে চেয়ে তিহু বলল, এতটুকু একটা মেয়ের শাড়ি পরে? পাশ থেকে রাফা বলল, এরা এমনই বৌমনি, পিচ্ছি তো বুড়া সবাই শাড়ি পরে। কি বলো? এটা একটা ট্র্যাডিশন। ট্র্যাডিশন? এ কেমন ট্র্যাডিশন? ও তুমি বুঝবে না। বেশি বকবক না করে বৌমনি আর বড় বৌমনিকে নিয়ে আয়। ওরা এখানকার নতুন কিছুই চিনবে না। বলেই নাহা দ্রুত সেখান থেকে যেতে নিতেই তার বলা কথাটা খপ করে ধরে বসলো নিহিত। বড় বৌমনি মানে? নাহা বেরিয়ে যেতে বলল, মানে তোর মাথা আর আমার মুন্ডু। বেশি প্রশ্ন না করে রিশাদকে নিয়ে আয়। নাহা চলে গেল। নিহিত আর কথা বাড়াল না, তবে ফোন দিয়ে এটে রাখলো পরবর্তীতে নাহাকে ফাঁকা পেলেই ধরবে। রাফান, নীরা, তিহু আর মাহাকে নিয়ে নূরজাহান বেগমের কক্ষের দিকে গেল। তারা বেরিয়ে যেতেই রিশাদের উদ্দেশ্যে নিহিত বলল, হেই ব্রো, চলো আমরাও যাই, দেখি আমার ওয়ান অ্যান্ড অনলি সুইটারটা কি বলে। চলো, তোমার সুইটহার্টের সাথে আমিও একটু সখ্যতা করে আসি। নিহিত হালকা হেসে রিশাদের কাঁধে হাত রাখলো। রিশাদও নিচের ওপর হাতটা রাখলো নিহিতের বাঁ কাঁধে। নূরজাহান বেগমের রুমের সামনে এসে থামলো তিহু।
ভেতর থেকে শোনা যাচ্ছে অনেক মানুষের কথোপকথনের গুঞ্জন। পাশ থেকে ফুলি ডেকে পড়ল। ভাইজান, কিছু মনে করেন না, তবে মাথায় ঘোমটাটা টেনে দিন। দাদিজান আবার বাড়ির বউদের মাথা খোলা রাখা পছন্দ করেন না। তিহু তার জবাবে মুচকি হেসে ওড়নার পাটটা মাথার উপর সামান্য টেনে দিল। অতঃপর প্রবেশ করলো কক্ষটিতে। কক্ষটা বেশ বড়সড়। ভেতরে ঢুকে সে দেখতে পেল সেখানে উপস্থিত খানবাড়ির সকলে, সাথে আরও অজানা অনেক সদস্য। সবাই তার দিকে তাকালে কিছুটা অপ্রস্তুত হয়ে উঠল সে। জোরপূর্বক হাসির চেষ্টা করে সামান্য গলা কাকারে দিল। অতঃপর একে একে সবার উদ্দেশ্যে সালাম দিতে শুরু করলো। সালাম পর্ব শেষে নূরজাহান বেগম তাকে হাতের ইশারা করে নিচের দিকে ডাকলেন। তিহু মুস্কি হেসে এগিয়ে গেল সেদিকে। কাছাকাছি আসতেই নূরজাহান বেগম হাত বাড়িয়ে তাকে নিজের বেশ কাছাকাছি এনে বললেন, কি ব্যাপার হুড়পড়ি? শুনলাম তুই নাকি আমার বরটাকে নিজের রূপে পাগল বানিয়ে ফেলেছিস। আমার সাথে তো কথাই বলছে না ঠিক মতো, শুধুই তোর কথা। তার এমন কথাই তিহু অবাক দৃষ্টিতে তার দিকে তাকালো। কুচকানো চামড়ার মুখশ্রী, মোটা ফ্রেমের চশমায় আবৃত নূরজাহান বেগমের। বৃদ্ধ হয়ে গেলেও তাকে দেখে অনুমান করা যায় বয়সকালে বেশ সুন্দরী ছিলেন তিনি। তিহু তো ভেবেছিল তিনি হয়তো বেশ গুরুগম্ভীর হবেন, খানিকটা স্টার সিরিয়ালে দেখা নানি শাশুড়িদের মতো। তবে তার আনুমানিক চরিত্রের ভিন্নতা দৃষ্টিগত হতে মুস্কি হাসল সে। তুমি আমাকে হুড়পড়ি বলছো? নিজেকে দেখেছো কখনো তুমি? তুমি আমার থেকে দ্বিগুণ সুন্দরী, সুইটহার্ট। হয়েছে, আর তেল দিতে হবে না। তা এবার নিজের সুন্দর নামখানা বলো তো দেখে। আমি কই তেল দিলাম? যেটা সত্যি সেটাই তো বললাম শুধু। পাশ থেকে জোনাইয়া বলল, দাদিজান কিন্তু আমার সুপার হিট, কিছুক্ষণ থাকলেই বুঝতে পারবা। যাই হোক, এবার নিজের নামটা বলো তো শুনি। আর হ্যাঁ, আমাকে নিয়েও কনফিউজ হয়েও না। আমি তোমার বরের মেজো মামার একমাত্র মেয়ে, মির্জা জুবাইয়া, তোমাদের জুনুপু। জোনাইয়ের এমন কথায় মুস্কি হাসল তিহু। আমি নুরাইন হক তিহু। মাশাআল্লাহ, নামের মতোই সুন্দরী তুমি। তিনি আলগোছে একটা উষ্ণ চুমু খেলেন তিহুর প্রশস্ত ললাটে। তার এমন কাণ্ডে নাহা নাক ফুলিয়ে নীরাকে ধাক্কিয়ে জোরে জোরে বলল, দেখ নীর, আমরা কতদিন পর আসলাম, সেদিকে ওনার হুঁশই নেই, অথচ নাত বউকে কি যত্নটাই না করছে। পাশ থেকে রাফা অভিমানী কণ্ঠে বলল, আর আমাকে তো কেউ চেনেই না। তাদের সাথে যোগ দিল জুনাইও। হ্যাঁ, একদম। আমিও তো কতদিন পর পরশু শাশুড়ির বাড়ি থেকে ফিরলাম। কই, আমাকে তো একটিবার ডেকেও শুনলে না। জিনু, কেমন আছিস? আর দেখো, নাত বউকে কি যত্নটাই না করছে। জুনাইয়ের কথায় পাশ থেকে তার ভাই জুনায়েদ বলল, তোরা মেয়েরা এত হিংসুটে কেন রে? তাকে ধমকে নাহা বলল, তুই চুপ থাক। ওই, আমি তোর বড়। তাই? তা কতদিনের? গুনে গুনে 4 ঘন্টা। তার কথায় তার ছেলের হাসি হেসে নাহা বলল, 4 জনমের বড় হলেও তোরা সম্মান দিতাম না, আর কই 4 ঘন্টা। তাদের এমন বাগবিতণ্ডার মধ্যে নূরজাহান বেগম তাদের থামিয়ে বললেন, আরে থাম, আয় দেখি সব কটা আমার বুকে আয়। তার কথা বলতে দেরি সবাই একযোগে ঝাঁপিয়ে পড়ল তার বক্ষদেশে। নূরজাহান বেগম হাত প্রসারিত করে জায়গা দিলেন সব কটাকে। শুধু দূরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল মাহাকে। তা দেখে নূরজাহান বেগম বললেন, এই মেয়ে, তুমি দূরে কেন? এদিকে আসো। মাহা অবাক দৃষ্টিতে চেয়ে বোঝালো তাকে। নূরজাহান বেগম ইশারায় সম্মতি জানিয়ে বললেন, ব্যাস। মাহা এগিয়ে গিয়ে সামিল হলো স্নেহপূর্ণ সেই মুহূর্তের। পাশ থেকে জুনায়েদ মুখ বাঁকিয়ে বলল, শালা হিংসুটের কুটনি দল। দীর্ঘ এক স্নেহপূর্ণ আলিঙ্গন শেষে মির্জা সূচনা তিহুর উদ্দেশ্যে বলল, এদিকে এসো নুরাইন। তিহু বাধ্য মেয়ের মতো এগিয়ে আসলো। মির্জা সূচনা তাকে একে একে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। সোফার বাদিকে ওয়ালিদ খানের দুজন পরে বসা মধ্যবয়সী লোকটাকে দেখিয়ে বললেন, এই যে দেখছো সাদা পাঞ্জাবি পরিহিত লোকটাও, উনি হচ্ছেন আমার বড় ভাই, তোমার বড় মামা মির্জা সাইদ আহমেদ। তার পাশে তোমার মেজো মামা মির্জা জাহিদ আহমেদ। আর তোমার আব্বুর ডান পাশে হলুদ পাঞ্জাবি, ওটা আমার ছোট ভাই মির্জা ফরিদ আহমেদ। তিহু একে একে ফের সালাম দিল তাদের। অতঃপর মির্জা সূচনা বাড়ির রমণীদের সাথে তার পরিচয় করিয়ে দিলেন। তিনি কাতান শাড়ি পরিহিত আজমিরা আনমের দিকে ইঙ্গিত করে বললেন, উনি তোমার বড় মামি মা আজমিরা আনম। তার পাশে তোমার মেজো মামিমা শামিমা সুলতানা। আর ডান পাশে, তার কথা কেড়ে নিয়ে তিহু বলল, ছোট মামিমা মনোয়ারা। তাদের কথোপকথনের মাঝে সেখানে হাজির হলো অনেকগুলো নবীন প্রাণ।
তাদের দেখে মির্জা সূচনার হয়ে পাশ থেকে মির্জা সাইমা খানিক হেসে বললেন, আর এই যে দেখছিস, এরা হচ্ছে এক একটা দুষ্টুমির উপর নোবেল প্রাপ্ত সদস্য। এই যে ডান দিকে হলুদ শার্ট, ওটা তোর বড় মামার ছোট ছেলে মির্জা ছামিদ, পাশে মেজ মামার ছোট ছেলে মির্জা জুনায়েদ, তার পাশে ছোট মামার দুই বাদর আর বাদরানি, মির্জা ফাহাদ আর মির্জা ফারিসা। আমার মায়ের বা পাশে বসা মিষ্টি করে দুষ্টু মেয়েটা, ওটা তোর মেজ মামার বড় মেয়ে মির্জা জুনায়া। এটা কি পরিচয় করালে নাকি অপমান ফুপি? যা মনে করিস। তোমার সাথে কথা পরে বলছি, আগে বৌমনির সাথে আলাপ সেরে নেই। ফাহাদ ফারিসা বাড়ির সবার ছোট, বাদবাকি ভাই বোনেরা সবাই কলেজ শেষে ভার্সিটি পড়ুয়া হলেও তারা সবে কলেজে পদার্পণ করেছে। ফাহাদ ইন্টার ফার্স্ট ইয়ার আর ফারিসা ক্লাস 9-এর শিক্ষার্থী। একে একে সবার সাথে আলাপ করলো তিহু। সবাই একটু দুষ্টু হলে অত্যন্ত মিশুকের স্বভাবের। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ রাত 10টা জানান দিচ্ছে। বরাদ্দকৃত রুমটির ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তিহু। এতক্ষণ বাড়ির সবার সাথে আড্ডা দিচ্ছিল বেশ, তবে রাত গাঢ় আর সকলে ক্লান্ত হওয়ার দরুন বিশ্রামে মগ্ন হয়েছে সবাই। তবে আড্ডা থেকে সে যতদূর জানতে পেরেছে, বিয়েটা এবারের বড় ছেলে মির্জা সৌভিকের। বিজনেসের কারণে কানাডায় থাকে সে, যার দরুন মাসের শেষে থাকা বিয়েটা এগিয়ে আর মাত্র 3 দিন বাদেই আনা হয়েছে। কাল হলুদ, পরশু মেহেদি, পরদিন বিয়ে। যদিও তাদের আরও কিছুদিন আগে আসার কথা ছিল, তবে ওয়ালিদ খানের ব্যবসার পার্টি অফিসের কিছু ঝামেলার দরুন বিলম্ব হলো। ভাবতে ভাবতে তিহু একবার বা পাশে ফিরে যায়। পাথরে লেখা স্বচ্ছ পানিতে চাঁদের রূপালী কিরণ প্রতিফলিত হচ্ছে। এক অপার্থিব সৌন্দর্য ছড়িয়ে পড়ছে চারদিকে। মৃদুমন্দ বাতাসে তিহুর বেবি হেয়ারগুলো অবাধ্য প্রেমিকের ন্যায় তার মুখে আশ্রে পড়ছে। এক হাতে সেগুলো সরিয়ে সে ফের মনোনিবেশ করলো বাইরের সৌন্দর্যে। স্ট্রিং লাইটের মৃদু আলোক রশ্মির ঝলকানিতে উজ্জ্বল সমগ্র মহলটা দাঁড়িয়ে থাকতে থাকতে এক পর্যায়ে সে গুনগুনিয়ে গান ধরল। तू ही ये मुझको बता दे, चाहूं मैं आना, अपने तो दिल का पता दे, चाहूं मैं आना। নীল সবে একটা ভিডিও কনফারেন্স শেষে রুমে এসেছে। কোথাও তিহুর কোনো হদিস না পেয়ে এক প্রকার বিচলিত হয়ে পড়েছিল সে। তবে ব্যালকনি থেকে ভেসে আসা এমন সুমধুর কণ্ঠে হৃদয়ের উচ্চাটন শুরু হলো তার। হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়ে চলল তড়িৎ বেগে, যা সামাল দেওয়া বড্ড কষ্টসাধ্য হয়ে পড়ল তার পক্ষে। হৃদয়ের কথাগুলো হঠাৎ বেরিয়ে আসলো মুখে। ভেসে আসা গভীর পৌরুষ কণ্ঠে থমকালো তিহু। বিস্ময় ভাবাপন্ন মুখশ্রীতে জলদি পায়ে প্রবেশ করলো কক্ষে। ভেতরে এসে নীলকে এমন এলোমেলো অবস্থায় দেখে আরো বেশি অবাক হলো সে। লোকটা কখনো অগোছালো থাকা পছন্দ করে না, সর্বক্ষণ গুছিয়ে থাকা তার একটা অভ্যাসের মধ্যে পড়ে। তবে এখন কেমন অদ্ভুত লাগছে মানুষটাকে। চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর পড়ে আছে, দৃষ্টি চঞ্চল, নিঃশ্বাস এলোমেলো। তাকে এমন অবস্থায় দেখে তিহু বোকা বনে গেল। মুহূর্তে ভুলে গেল রুমে আসার কারণ। কিছুটা অস্থির কণ্ঠে শুধালো, আর ইউ ওকে নেতার সাহেব? তিহুর কণ্ঠে ধ্যান ভাঙল নীলের। মুহূর্তে নিজের চিরাচরিত গাম্ভীর্য বজায় রেখে শক্ত করলো চোয়াল। গলা সামান্য খাকারি দিয়ে বলল, ওকে। পরক্ষণে প্রসঙ্গ বদলাতে চারিদিকে এক ঝলক তাকিয়ে বলল, এখানে সোফা নেই না? না। ও। ছোট্ট করে কথাটা বলে সে বিছানা থেকে একটা বালিশ নিতে যেতে তিহু তাকে আটকিয়ে বলল, কই যাচ্ছেন? নীল এক ঝলক নিজের হাতের দিকে তাকালো। যেখানটায় তিহু ধরে আছে সে তাকাতে দ্রুত হাত সরিয়ে নিল তিহু। না মানে আমি একা একা ঘুমাতে অভ্যস্ত নই। নীল বেশ অবাক হলো। সে তো কোথাও যাচ্ছিলই না, যাওয়ার প্রশ্নই বা উঠছে কোথা থেকে। সে কিছু বলতে যাওয়ার আগেই তিহু ফের বলল, আপনি না হয় আজ বিছানাতেই ঘুমান। আর তুমি? তিহু কিছুটা কাচুমাচু করে অপ্রস্তুত কণ্ঠে বলল, আমিও বিছানাতেই ঘুমাবো। তিহুর এমন কথায় গভীর দৃষ্টিতে তার পানে তাকালো নীল। কিঞ্চিত বিস্মিত চোখগুলো সরু করে অদ্ভুত কণ্ঠে বলল, আর ইউ শিওর? নীল সামান্য বাঁকা হাসলো। তা দেখে তিহু চোখ সরু করে বলল, এরই কয় বেটা মানুষ, শিওর না হয়ে কি কোনো কিছু বলছি। আচ্ছা যান, আপনার ঘুমানো লাগবে না বিছানায়। ওকে, অ্যাজ ইউ উইশ। বলে সে বালিশটা হাতে তুলে মিছিমিছি অন্য রুমের দিকে গা বাড়াতে যেতে তিহু ফের বাধা দিয়ে বলল, যেতে বললেই চলে যাবেন? এমন একটা ভাব দেখাচ্ছেন যেন আমার সব কথা শোনেন। এই যে মিস্টার, শোনেন, আপনি যদি এখন রুম থেকে বের হন না, তাহলে আমি সবাইকে বলে দিব যে আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। নীল বালিশটা বিছানার উপর রাখলো, মুখ কুচকে বলল, তুমি আসলে চাওটা কি বলো তো?
কিছুই না। তাহলে পথ আটকালে কেন? এমনি। লিসেন, তোমার সাথে বকবক করার টাইম একদম নেই। ঘুম আসছে, ঘুমাবো আমি। পথ ছাড়ো। আপনাকে কি বললাম শুনতে পাননি? এক পাও বের হওয়া যাবে না রুম থেকে। যান বিছানায় গিয়ে ঘুমান। আর কোনো কথা নয়। বলে সে ড্রেস চেঞ্জ করতে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ালো। তার এমন কাণ্ডে খানিক মুচকি হাসলো নীল। ওয়াশরুম থেকে বের হয়ে তিহু দেখতে পায় নীল একটা সাইডে সরে পাশ ফিরে ঘুমিয়ে আছে। সে চটজলদি ওড়নাটা নিজের সঙ্গে ভালো করে পেঁচিয়ে ধীরে ধীরে বিছানায় উঠে বসে। ঘুমাতে গিয়েও কিছুটা সংকোচ বোধ করে সে। উঠে এক ঝলক নীলের দিকে উঁকি মারে। সে এখনো পাশ ফিরে ঠিক আগের ভঙ্গিমাতেই ঘুমিয়ে আছে। তবুও কাটে না তিহুর সংকোচ। সে আবার দুহাতে ভর করে সামান্য উঁচু হয়ে নীলের মুখোমুখি হয়। ঘুমটা ঠিক কতটা গভীরতা দেখার প্রয়াসে যেই না সে মুখটা বাড়াবে, তৎক্ষণাৎ পাশ থেকে একটা উড়ান্ত তেলাপোকা দেখে ভয়ে ভারসাম্য হারিয়ে নীলের মুখের উপর পড়াসে। তার সূক্ষ্ম নাকটা গিয়ে থাকে নীলের তীক্ষ্ণ চোয়ালে। কোনো কিছুর হঠাৎ উপস্থিতিতে তড়িৎ বেগে ঘুম ভেঙে যায় নীলের। দ্রুত পাশ ঘুরতেই ঘটে অদ্ভুত ঘটনা। তিহু চিকন অধরে মিলিত হয় নীলের গোলাপি ওষ্ঠ। দ্বিতীয়বার এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তিতে চোখ বড় বড় হয়ে যায় তিহুর। নীল প্রথমে অবাক হলেও পরবর্তীতে সাবাক হয়। তখন তবে একই ভঙ্গিমায় একে অপরের উপর তারা। হুট করে নীলের হাত লেগে নিভে যায় পাশে থাকা টেবিল ল্যাম্পটা, আর অপর হাতের বিচরণ হয় তিহুর পাতলা কোমরে। মুহূর্তে খানিকের মাঝে তড়িৎ বেগে সেখান থেকে উঠে বসে তিহু। লাজুক ভঙ্গিমায় দ্রুত অপর পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। নীল শুধু বাঁকা হেসে চেয়ে থাকে তার অমন লাজুকলতা বউটির পানে। রাতের শেষ ভাগ চলমান। গ্রীষ্ম আগত হলেও নিশিরের শেষ প্রহরে সামান্য শীতলতার আভাস এখনও বিদ্যমান। তার উপর আবার রুমে চলছে এসি, যার দরুন শীতলতা পূর্ণদমে বিরাজমান। শীতের তীব্রতায় সামান্য কুঁকড়ে আসলো তিহু। শরীরে জড়ানো ওড়নাখানা দৃঢ় বন্ধনে নিজেকে আবদ্ধ করলো, তবুও শীত যেন কমার নামে নিচ্ছে না। ঘুমে ঘুরে পাশে থাকা ব্যক্তিটিকে জড়িয়ে তার উষ্ণতা নিজের শীতলতা কাটিয়ে ওঠার চেষ্টায় নিমগ্ন হয় সে। অপরদিকে সবে এপাশে ঘুরেছিল নীল। তিহুর এমন কাণ্ডে ফের ঘুম ভাঙল তার। সারা রাত এমনিতেই সে ঘুমাতে পারেনি এই নারীর জ্বালাতনে। আর এখন তিহু ধীরে ধীরে নীলের বোতাম খোলার শার্টখানার মধ্যে ঢুকে পড়ে। সেভাবে থেকেই শক্ত করে জাপটে ধরে নীলকে। নীল বুঝল না তার এখন করণীয় কি। মন চেয়েছে তিহু যেভাবে তাকে জাপটে আছে তার থেকেও দ্বিগুণ শক্ত করে তিহুকে জাপটে ধরতে। অপরদিকে মস্তিষ্ক বলছে, সে এখন ঘুমে বিভোর, তাই তোমাতে এতটা লিপ্ত হয়েছে। তার না জানার সুযোগে, তার বিনা অনুমতিতে তুমি এটা করতে পারো না নীল। তুমি কখনোই সুযোগ সন্ধানী হতে পারো না। মস্তিষ্কের কথাটা যেন ডাস্টবিনে ছুঁড়ে ফেলল নীল। চুলায় যাক সুযোগ সন্ধানী হওয়া, এটা তার নিজের নারী, একান্ত ব্যক্তিগত, যার সাথে অচিরেই হয়ে গেছে মনের লেনা দেনা। ধর্মীয় দৃষ্টিতেও তারা এখন হালাল। তাহলে সুযোগ সন্ধানী কথাটা কোথা থেকে আসছে? সে নিজের সর্বশক্তিকে জাপটে ধরল তিহুকে। নিজের ওষ্ঠাধর ঠেকালো তিহুর প্রশস্ত ললাটে। তপ্ত রৌদ্র কিরণে আবৃত গোটা ধরণী। মৃদু মিঠে সেই রোদ্দুরের উষ্ণ পরশে তন্ডাচ্ছন্ন লোপ পেল তিহুর। পিটপিট করে বন্ধ আঁখি চোরা মেলতেই আধার দৃশ্যমান হলো। খোলা নেত্রে অন্ধকার অনুভূত হতেই বিদ্যুৎ গতিতে মস্তিষ্ক সজাগ হলো তার। কোমরে কোনো শক্তপোক্ত পৌরুষিক স্পর্শ টের পাবার সঙ্গে নাসাপুটে ভেসে এলো দামি জেন্টস পারফিউমের তীব্র সুবাস। হচকিত চঞ্চল নয়ন জোড়ার চঞ্চলতা দ্বিগুণ হলো। নিজের অবস্থান টের পাওয়া মাত্র নিজেকে ছাড়ানোর প্রয়াসে খাঁচায় বদ্ধ পক্ষীর ন্যায় ছটফটালো। অবশেষে দীর্ঘ এক প্রচেষ্টা শেষে নিজেকে ছাড়াতে সফল হলো সে। তড়িৎ বেগে উঠে বসলো বিছানায়। তবে সরে যেতে নিতেই ওড়নায় নীলের শক্ত বাঁধনের টানে ফের একই অবস্থানে ফিরে আসলো সে। ঝুঁকে পড়ল নীলের ঘুমন্ত মুখশ্রীর উপর। তিহুর চঞ্চল নয়ন জোড়া হঠাৎ স্থবির হলো ঘুমন্ত নীলের উপর। দৃষ্টি শীতল হলো। ঘুমন্ত মানবটাকে বড্ড বেশি মায়াবী লাগছে তার চোখে। নীলের সুতীক্ষ্ণ ললাটে পলিত কেশগুচ্ছ আরও বেশি আকর্ষণীয় করে তুলছে তাকে। এমনিতেই লোকটা একটু বেশিই সুন্দর, তার উপর এখন তিহুর দৃষ্টিতে তাকে বর্ণনাতীত সুন্দর লাগছে। ঠিক যেন ইংরেজি নোবেলে বর্ণনাতীত কোনো ডমিনেটিং নায়ক। তিহুর মনে হলো এ যাবৎকালে যত উপন্যাস সে পড়েছে আর যত কাল্পনিক পুরুষকে কল্পনা করেছে, ঠিক কি তেমনি সুদর্শন এই ঘুমান্ত লোকটা, যেন এনাকেই প্রতিটি চরিত্রে কল্পনা করেছে সে। হঠাৎ তিহুর মনে এক দুষ্টু চাওয়া হাতছানি দিল। নীলের কপালের উপর পরন্ত চুলগুলোকে এলোমেলো করার তীব্র বাসনা জন্মালো হৃদগহীনের কোনো স্থানে। ইচ্ছাটিকে নষ্ট করলো না সে। দুষ্টু হেসে অবিন্যস্ত হাতে চুলগুলোর উল্টাপাল্টা করণে ব্যস্ত হলো। হঠাৎ বাইরের সাউন্ড বক্সে বেজে উঠল, না না কাটতে প্যার হে মেইন, না না ভালোবাসবো না বলতে বলতে আমি, কার গে কার গে কার গে,
ভালোবেসে ফেলেছি, ভালোবেসে ফেলেছি, ভালোবেসে ফেলেছি। হঠাৎ এমন শব্দের সংকরে ধ্যান ভাঙল তিহুর। বুঝলো এতক্ষণ কি করছিল সে। সঙ্গে সঙ্গে চল ঝুলে আসলো তার। লাজুক হলো দৃষ্টি। ইস, যদি এ সময় নীলের ঘুমটা ভেঙে যেত, কি লজ্জাতেই না পড়তে হতো তিহুকে। সেও যে কি করে না, মানে যা তা ধুর। লাজুকতা মিশ্রিত সে মিষ্টি বিরক্তির আভাস ছড়িয়ে পড়ল দেহ জুড়ে। চটজলদি সরে গেল নীলের কাছ থেকে। দ্রুত বিছানা থেকে নামবার প্রয়াসে যখনই পা বাড়াতে তখনই মনে পড়ল তার ওড়নাটা নীলের দৃঢ় হস্তবন্ধনে আবদ্ধ। খানিক লাজুক হেসে সেটা দ্রুত ছড়িয়ে এক প্রকার পলাতক আসামির ন্যায় পালিয়ে গেল সেখান থেকে। এদিকে তার প্রস্থান টের পাওয়া মাত্র চোখ মেলল নীল। নীলটা তার ছুটি পেয়েছে বহু পূর্বেই। মূলত এতক্ষণ ঘুমের মিথ্যা অভিনয় তিহুর কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছিল সে। তার এমন কল্পনাতীত কাণ্ডে প্রচণ্ড রকম বিস্মিত হয়ে স্থির হয়ে যায় নীল। তবে কি তার অনুভূতি শূন্য হৃদয়ে দোলাদানকারিণী নিজেও তার প্রণয় স্রোতে অবগাহন করতে চলছে, নাকি ইতিমধ্যে স্রোতসিনীর তীব্র ঢেউয়ে গন্তব্য হারিয়েছে? বেলা হয়েছে বেশ। আজ হলুদ হওয়ায় বাগানে রাখা সাউন্ড সিস্টেমটা সামান্য ঝালিয়ে নিতে একবার গান চালিয়েছিল নিহিত আর জুনায়েদ মিলে। তবে শব্দ তুমুল হওয়ায় দ্রুত হাতে সে অফ করলো সামির। পাশে ফাহাদ কান চেপে দাঁড়িয়ে। এমন বিকট শব্দে জুনাইয়া রেগে মেগে এগিয়ে এসে বলল, মাথার স্ক্রুগুলো কি একদম ঢিলে হয়ে গেছে? কানার দল, দাদিজান যদি শুনতে পায় না এত জোরে গানের শব্দ, তাহলে কি হবে ভেবেছিস? পাশ থেকে রাফা বলল, বেশি কিছু না, একটার উপর আরেকটাকে তুলে আছাড় মারবে আর বরাবরের মতো গান বাজানোর শখ ঘুচিয়ে দেবে। রাফার কথায় নিহিত বলল, তুই সর এখন থেকে, নইলে এক গাঁটা খাবি নিজের এমন বেশি কথার জন্য। তার কথায় রাফা মুখ বাঁকিয়ে বলল, আইসে আমার উনি না তিনি, তুমি মারলে আমি কি চুপ করে থাকবো নাকি? এবার একদম নানুর কাছে বিচার দিব, তখন বুঝো ঠেলা। তার জবাবে নিহিত কিছু বলার আগে রাফা জুনাইয়াকে বলল, জুনুপু চলো তো আমায় শাড়ি পরিয়ে দেবে। চল। সারাদিন কি যে এত পড়িস নীর? আমি তো প্রতিদিন সন্ধ্যায় আম্মুর বকা শুনে কোনো মতে একটু বসি, নম করি, রাত 9টার মধ্যে ঘুমিয়ে পড়ি। বাকি সব পড়াশোনা পরীক্ষার আগের দিন রাতে সারি। আর তুই পড়তে পড়তে তো চোখ দুটো অলরেডি খেয়েছিস। এখন থেকে ওই বুড়ি মানুষের মতো চশমা পরা লাগে। ফারিসার এমন কথায় এক ঝলক তার দিকে তাকালো নীরা। দুজন সমবয়সী একই শ্রেণীর শিক্ষার্থী হলেও তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য বিদ্যমান। নীরা সারাদিন পড়াশোনায় ব্যস্ত, অচঞ্চল কিশোরী হলেও ফারিস অত্যন্ত ডানপিঠের স্বভাবের। নীরা চশমাটা ঠিক করতে করতে বলল, আমার তেমন কোনো গেমস পছন্দ না ফারু, আর তাছাড়া পড়াশোনা ব্যতীত সারাদিন আমি করবোটা কি? তাই বলি সারাটা দিন? তুই কি জানিস ইউ আর টু মাচ অ্যান্টি সোশ্যাল? জানি। ফারিসা মুখ বাঁকালো, বলল, ধুর, তোর সাথে কথা বলে মনে হচ্ছে কোনো বুড়ি দাদির সাথে কথা বলছি। সো বোরিং। প্রত্যুত্তরে নীরা কিচ্ছু বলল না। দুটি মিলে যাচ্ছে বাগানের দিকে। প্রথমে নীরা আর তার পিছু পিছু ফারিসা। প্রধান জর্জে পৌঁছতেই কোথা থেকে তুফানের ন্যায় আগমন ঘটল রিশাদের। ঝোড়ো হাওয়ার গতিতে পাশ কাটিয়ে যেতে গেলেই বাঁধল নীরার সঙ্গে। তার বেগের তোপে নীরা পড়ে যেতে যেতেই তার হাতটা শক্ত করে আঁকড়ে ধরল রিশাদ। নীরা চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছে এখনো ভূপাতিত না হয়ে, বরং হাতে কারো শক্ত বাঁধন অনুভূত হতেই নিজের অবস্থান দেখবার উদ্দেশ্যে পিটপিট করে চোখ মেলল নীরা। সে চোখ মেলতে রিশাদ কিছু বলতে যাবে, তার আগে নীরা নিজেকে ছাড়িয়ে বলল, সরি। সরি? কিন্তু সে কেন সরি বলছে? সরি তো বলবে রিশাদ, যদিও সরি বলাটা তার ধাঁচে নেই, তবুও দোষটা তো তার। সে বিস্মিত হতবাক দৃষ্টিতে তাকালো। তবে নীরা কিছু না বলল। পেছন থেকে ফারিস এক প্রকার তেড়ে এসে বলল, ওই কানা, তুই সরি বলছিস কেন? সরি তো বলবে ওই লোক। অন্য সময় হলে ফারিসের এমন কথা জবাবে হয়তো তার চলে রিশাদের জোর হাতে ঠাটানো একটা থাপ্পড় যুদ্ধ। মেয়ে মানুষ এমনি লাফাবে কেন, যতই রিশাদ দোষ করুক না কেন? তবে বর্তমান প্রেক্ষাপটে স্থির রিশাদ কিছুটা বিস্মিত দৃষ্টি জোড়া নীরাতে নিবদ্ধ। জড়তা কাটিয়ে সে বলল, সরি তো আমার বলার কথা। তার কথা সামান্য অপ্রস্তুত হয়ে পড়ল নীরা। না মানে আমার চোখে একটু প্রবলেম আছে তো, এজন্য হয়তো আমি আপনাকে দেখতে পাইনি, নয়তো আপনি কেন আমাকে ধাক্কা দিবেন বলুন? তার এমন অতিরিক্ত ভালো মানুষিতে মেজাজ খারাপ হলো ফারিসার। মনে মনে তাকে 1000টা গালাগাল দিয়ে ধূপধাপ পায় সেখান থেকে প্রস্থান করলো সে। ফারিসা চলে যেতে রিশাদ বলল, নরম হওয়া ভালো, তবে অতিরিক্ত নয়।
সময় অনুসারে গরমও হতে হয়, নয়তো মানুষ লাই পেয়ে যায়। তাই আমি সরি, এখানে দোষটা আমার ছিল। আমি দ্রুত যেতে গিয়ে তোমাকে নোটিশ করিনি। বলে সেখান থেকে চলে যেতে নেয় রিশাদ। নীরাও তখনও অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। তবে পরক্ষণে ফিরে এসে রিশাদ ফের বলল, চশমা পরো বলে এই নয় যে সর্বদা দোষটা তোমার। সেটা অপরপক্ষের গুরুত্বের অভাবেও হতে পারে, যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে। তাই সবসময় অন্যের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে নেই, আন্ডারস্ট্যান্ড? নীরা ধীরে ধীরে সম্মতিসূচক মাথা নাড়ালো। তা দেখে রিশাদ মুচকি হেসে বলল, গুড গার্ল। বলে সেখান থেকে প্রস্থান করলো রিশাদ। নীরা তখনও মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে তার যাওয়ার ফলে উন্মোচিত দরজাটার দিকে। সৌভিকের হলুদের আয়োজন করা হয়েছে বাগানের সবচেয়ে বড় বকুল গাছটার নিচে। এক বিশাল আসন তৈরি করে সেখানে উপস্থিত বাড়ির সকল নবীন প্রবীণ প্রাণ। তবে প্রবীণেরা একে একে প্রস্থান শুরু করেছে। তাদের হলুদ পর্ব প্রায় শেষ। এখন শুধুমাত্র নবীনদের আনন্দ উল্লাস পর্বের সূচনা হতে চলেছে। উপস্থিত সকলের পরনে আজ হলুদ শাড়ি। দেহ সবে একটা বাসন্তী পেড়ে হলুদ শাড়ি পরে এসে দাঁড়িয়েছে। শাড়িটা তাকে পরিয়েছে জুনাইয়া, এক প্রকার জোর জবরদস্তি করে। শুধু শাড়ি পরিয়েই ক্ষান্ত হয়নি সে, তার দীর্ঘ লম্বা কেশ সাজিতে করেছে বিভিন্ন কারসাজি। ফ্রেঞ্চ ব্যানুনের শক্ত বন্ধনে আবদ্ধ করেছে সেগুলোকে। সামনের বেবি হেয়ারগুলো সামান্য কাল, নাকের নোলক আর কানে দুল দিয়ে পরিপূর্ণ বাঙালি বধূ সাজানো হয়েছে তাকে। তিহুকে দেখে মুগ্ধ নয়নে তাকালো সকলে। এমনিতেই মেয়েটা বর্ণনাতীত সুন্দরী, তা আবার এখন এমন সাজুগুজু করেছে। সকলের দৃষ্টি যেন তিহুতে নিবদ্ধ। নূরজাহান বেগম তার তর্জনীতে আলতো কামড় দিয়ে বললেন, মাশাল্লাহ, নজর না লাগুক আমার পরিটার। তার এমন কথায় পাশ থেকে জোনায়া বলল, ক্রেডিট কিন্তু সব আমার, ওকে আমি সাজিয়েছি। অহন টাকা দাও বুড়ি, তোমার নাত বউরে সাজাইছি। অনুষ্ঠান শেষে রুমে আসিস, তখন দিয়ে দিব। হুম, আজ নগদ কাল ধার। আচ্ছা চল তাহলে, এখনই দিচ্ছি। চলো। জোনায়া নূরজাহান বেগমের পিছু পিছু যেতে গিয়ে ফিরে এসে আবার তিহুকে বলে গেল, তুমি ওই বকুলতলার দিকে যেতে লাগো, ওখানে নাহারা আছে, আমি 2 মিনিটে আসছি। বলেই চলে গেল সে। তিহু গুটুগুটি পায়ে এগিয়ে গেল বকুলতলার দিকে। সৌভিকের মঞ্চের পাশে উপস্থিত তার সব কাজিনেরা। সকলে একে অপরকে হলুদ লাগাতে ব্যস্ত, আর সৌভিক ব্যস্ত ভিডিও কলে নিজের প্রণয়নের সাথে কথা বলতে। ব্যাপারটা বেশ লাগলো তিহুর। সৌভিক কিভাবে এত হৈহুল্লোড়ের মাঝেও শুধুমাত্র নিজের প্রণয়ের জন্য সময়কে বরাদ্দ রেখেছে। তিহুর কাজল কালো আঁখে দেওয়া চঞ্চল দৃষ্টিকাঙ্ক্ষিত পুরুষটিকে দেখতে তৎপর। চারিদিকে খুঁজে ফিরছে তাকে, কিন্তু কোথায় সে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি শেষে তিহু দেখতে পায় লোকটা গার্ডেন এরিয়া থেকে বেশ কিছুটা দূরে ফোনে কথা বলছে। পরনে হলুদ রঙা পাঞ্জাবি, ভাবসাব দেখে মনে হচ্ছে ইচ্ছা মতো ঝাড়ছে কাউকে। তিহু মুখ বাঁকিয়ে মনে মনে বলল, এই লোক নিজেকে মনে করেটা কি? যখনই দেখি তখনই কাউকে না কাউকে ঝাড়তে থাকে। মুখ বিকৃত করে নীলের দিকে তাকালো সে। তবে এবার কেন যেন দৃষ্টি সরাতে ইচ্ছে করলো না। লোকটাকে পাঞ্জাবিতে বেশ লাগছে। যদিও নীল প্রায়শই পাঞ্জাবি পরে, তবে আজকে একটু অন্যরকম লাগছে তাকে। কারণটা তিহুর অজানা। হুট করে মানবটাকে অদ্ভুত রকম ভালো লাগছে। তার দিকে তাকিয়ে থাকলেও ভালো লাগা কাজ করছে। তিহু তো এমন নয়, কোনো পুরুষের দিকে তাকিয়ে থাকা তার স্বভাবের বাইরে। তবে ইদানিং কিছু একটা হয়েছে তার। যখন তখন এই নির্লজ্জ দৃষ্টি নীলের দিকে আটকে যায়। সে যখন আনমনে নিজের প্রশ্নগুলোর অর্থ খুঁজতে ব্যস্ত, তখনই টের পায় কাঁধে কারো আলতে স্পর্শ। পাশ ফিরে মানবীটির অবস্থান জানার প্রয়াসে তখনই ভেসে আসে মাহার কণ্ঠস্বর। কিরে বিয়েতে মহিলা, অমনি কি দেখিস? পরপর দাঁত দৃষ্টি অনুসরণ করে তাকালো মাহা। নীলকে দেখে ঠোঁট উঁচিয়ে বলল, তাই তো বলি, মধু থাকলে তো মৌমাছি ভো ভো করবেই আশেপাশে। আর বই অমনি দেখিস না, আমি আবার সিঙ্গেল মানুষ, তো কষ্ট হয় আমার। তার কথায় রেগে গিয়ে তিহু বলল, ক্লাস 9-এ প্রেম মারাও আর অহন কও সিঙ্গেল? ছ্যা, মুখের ভাষার কি অবস্থা! এটা আমার স্পেশালিটি। বাদ দে, চল হলুদের ওখানে যাই। একে অপরকে হলুদ মাখাতে ব্যস্ত সবাই। তিহুকেও হলুদ মাখিয়ে ভূত বানিয়েছে তার ননদিনীরা। সেও মাখিয়েছে সবাইকে। তবে এত কিছুর মাঝেও তার চঞ্চল চোখ দুটো বারবার নীলের দিকে চলে যাচ্ছে। নীল বর্তমানে সৌভিকের পাশে দাঁড়িয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করছে ভাইয়েরা মিলে। রাউফিনও সেখানেই। তিহুকে এমন বারংবার তাকাতে দেখে মাহা বলল, এমনি দেখার কিছু নাই রে বোন, তোর বরকে কেউ তুলে নিয়ে যাচ্ছে না। অন্তত আমাদের দিকে মনোযোগটা দে এখন। বরকে তো অনেক দেখলি। পাশ থেকে জোনায়া বলল, সদ্য সদ্য বিয়ে হয়েছে, বোঝো না? দ্যাট ইজ কল্ড লাভ ডিয়ার। দেখনি
নীলও কেমন অগোছালে তাকাচ্ছিল ওর দিকে। তাকাচ্ছে নাকি আপু? মাহার কথায় তার দিকে তাকালো তিহু। জোনায়া বলল, হুম, যতবার আমাদের তিহু মহারানী তাকাচ্ছে তার থেকেও বেশি, কিন্তু তিহুর দৃষ্টি ফেরালেই আড়ালে অগোছালে। ভালোবাসা, হ্যাঁ? সয় না আমার মতো সিঙ্গেলদের এই যন্ত্রণার সয় না। মাহা কথাটা বলতে বলতে খেয়ালই করেনি কখন রাউফিন এসে তার পাশে দাঁড়িয়েছে। তিহু রাউফিনকে দেখে সামান্য চাপা হাসলো। জোনায়া বাচ্চার ফিটিং করাতে দ্রুত প্রস্থান করলো সেখান থেকে। তিহুও সরে গেল আলগোছে। তারা চলে যেতেই রাউফিন পিছন থেকে মাহার কানে একগুচ্ছ চুল গুজে দিয়ে সামান্য ঝুঁকে ফিসফিসিয়ে বলল, তুমি চাইলে আমরা দুজনে এখন এই সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে পারি। লাভলাইন, আর ইউ ওয়ান্ট দ্যাট? রাউফিনের ফিসফিস কণ্ঠে দেহে অজ্ঞাত শিহরণ জাগল মাহার। রন্ধে রন্ধে দিয়ে শুরু হলো এক নামহীন দাঙ্গা। পরক্ষণেই সেগুলোকে বিদায় করতে সামান্য মাথা ঝাঁকনে দিল মাহা। কণ্ঠ শক্ত করে বলল, এই মাহা সারা জীবন সিঙ্গেল থাকুক, তবু তোমার মতো জীবন সঙ্গিনী তার জীবনে না আসুক, কখনো না আসুক। বলেই ধূপধাপ পায়ে সে সেখান থেকে প্রস্থান করতে যেতেই পেছন থেকে তার হাত আঁকড়ে ধরল রাউফিন। টেনে আনলো কাছাকাছি, যার দরুন মাহার পিঠ ঠেকল তার প্রশস্ত বুকে। গভীর কণ্ঠে রাউফিন বলল, ভালো যখন বেসেছি তখন এই নির্লজ্জ বেহায়া পুরুষের সঙ্গে সারা জীবন পার করতে হবে তোমাকে। শুধু ইহকালে নয়, পরকালেও তোমার শান্তি নেই। কেননা যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর। অ্যান্ড আই ইনসেন্টলি লাভ ইউ মাই লাভ। রাফা হলুদ হাতে নাহার পিছু পিছু ছুটছে। উদ্দেশ্য তাকে হলুদ মাখানো। নাহা হলুদ মাখিয়েই সম্পূর্ণ ভূত বানিয়ে দিয়েছে তাকে। শোধ নিতে তাই রাফাও ছুটছে নাহার পিছু পিছু। দিকবিদিক হারিয়ে নাহা চটজলদি দোতলার কর্নারের একটা রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় ভেতরে কেউ উপস্থিত কিনা দেখতেও ভুলে গেল সে। এদিকে হঠাৎ রুমে কারো উপস্থিতিতে ভুরু কুচকে তাকালো আয়াজ। মানবীটিকে দেখার পর সে পিছন ঘুরে তাকালো। নাহা তখন দরজা লাগাতে তৎপর। দুপায়ের বৃদ্ধ আঙুলে ভর করে ছিটকেনি লাগিয়ে তবে পিছন ঘুরল সে। আয়াজকে দেখিয়ে ভূত দেখার মতো চমকে উঠল নাহা। হায়াজেরও একই অবস্থা। দুজনে একত্রে ভয়ত কণ্ঠে বলল, আপনি? তুমি? নাহা খেয়াল করলো আয়াজের দেহ সম্পূর্ণ উন্মুক্ত। সম্ভবত পাঞ্জাবি পরার জন্য রেডি হচ্ছিল সে। তাকে এমন অবস্থায় দেখে চোখ কোটর থেকে বের হয়ে আসার উপক্রম নাহার। নিজের শরীর অবস্থা টের পাওয়া মাত্র লজ্জায় পেছন গুলল আয়াজ। নাহা লজ্জায় শুটিয়ে বলল, আম সরি, আসলে আসলে এখন আমি খেয়াল করিনি। বলে দ্রুত হাতে চিটকানি খুলতে গেল সে। তবে পড়লো আরেক ফ্যাসেতে। চিটকানিটা বেশ পুরাতন ছিল, কিছুটা মরিচের ধরানো। লাগানো সহজসাধ্য হলেও খোলাটা বেশ কষ্টের। নাহা পরপর কয়েকবার প্রচেষ্টাতেও ব্যর্থ হলো। আয়াজ জলদি হাতে পাঞ্জাবিটা পরে এগিয়ে গেল তাকে সাহায্য করতে। আয়াজ একবারের প্রচেষ্টাতেই খুলল বদ্ধ দরজা। নাহা তাকে ধন্যবাদ জানিয়ে যে না বেরোতে যাবে, তৎক্ষণাৎ পেছন থেকে তার হাতে টেনে ধরল আয়াজ, মিশালো নিজের বুকের সাথে। তার এমন কাণ্ডে বিস্ময় সীমা চূর্ণ করে তাজ্জব বনে গেল নাহা। দৃষ্টি যেন ফেটে বেরিয়ে আসবে। আয়াজ তাকে নিয়ে ফের রুমের ভেতর প্রবেশ করলো। মুহূর্ত কয়েক পর ধীরে ধীরে ছেড়ে দিল তাকে। নাহা কোনো প্রশ্ন করার আগেই আয়াজ বলল, সরি, আসলে এখান থেকে কয়েকজন বৃদ্ধা যাচ্ছিল, আমাদের একসাথে দেখে নিলে হয়তো কোনো সমস্যা হতে পারতো, তাই আর কি। ইটস ওকে। কোনো মতে কথাটা বলে সেখান থেকে এক প্রকার ছুটে পালালো নাহা। লজ্জা ভালো লাগার মিশেলে এক অদ্ভুত শিহরণ জাগছে দেহ জুড়ে তার। প্যারালাইজড হয়ে যাওয়া পাগুলোকে নিয়ে কোনো মতে পালালো সেখান থেকে। হায়াস শুধু অবাক দৃষ্টিতে চেয়ে থাকলো তার প্রস্থান পথের দিকে। এমনিতেই শাড়ি জিনিসটায় বড় অ্যালার্জি তিহুর। তার উপর আজ আবার ভীষণ ব্যবসা গরম, সঙ্গে হলুদের চিটপিটানি তো আছে। সারা শরীর বিড়বিড় করছে অ্যালার্জি নামক অসহ্য যন্ত্রণায়। সবার থেকে বিদায় নিয়ে হাতে থাকা টিস্যুটি দিয়ে হাত মুখ পরিষ্কার করতে করতে বরাদ্দকৃত কক্ষটির দিকে এগিয়ে চলেছে তিহু। উদ্দেশ্য একটা, দীর্ঘ শাওয়ার নিয়ে শাড়িটা বদলে অন্য কিছু পরা। কক্ষের সামনে এসে কেমন একটা অদ্ভুত অনুভবের মৃদু পবন ছুঁয়ে গেল তিহুকে। দরজাটা সামান্য ভেজানো, যেন আলতো স্পর্শে খুলে যাবে তা হলো সেটা। তিহু জলদি পায়ে এগিয়ে দরজায় হাত রাখতেই খুলে গেল সেটা। তবে রুমের মধ্যকার দৃশ্যে মেজাজ সপ্তমে চলল তিহুর। সেখানে নীলের সাথে উপস্থিত মুন্নিও। মুন্নির হাতে একটা ট্রে আর নীলের এক হাতে ফোন, অন্য হাতে পানির গ্লাস। দেখলেই বোঝা যাচ্ছে মুন্নি পানি দিতে এসেছিল তাকে। তবে সেটা পানি দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকলে কোনো ব্যাপার ছিল না। মুন্নি এটা হাতে রেখে নির্লজ্জের মতো নীলের দিকে তাকিয়ে লাজুক লাজুক হাসছে। মনে হচ্ছে কোনো স্ত্রী তার স্বামীকে তৃপ্তি করে ঠান্ডা পানি খাওয়াচ্ছে। তার উপর রুমের দরজাটাও প্রায় বদ্ধ অবস্থায় ছিল।
মেজাজ ধরে রাখতে পারলো না তিহু। ধূপধাপ পায়ে এগিয়ে গিয়ে তড়িৎ বেগে নীলের হাতে থাকা গ্লাসটা ছো মেরে নিজে হাতে নিল সে। সর্বশক্তিতে সেটা ছুঁড়ে ফেললো ফ্লোরে, শ্বেত পাথরের মেঝেতে। শব্দে ঝংকার তুলল কাচের গ্লাসটা, ভেঙে গুড়িয়ে গেল একেবারে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে চেয়ে রইল মুন্নি। নীল প্রথমে হচকিত হলো, পরক্ষণে রেগে গিয়ে বলল, হোয়াটস রাবিশ নূর, আর ইউ ক্রেজি? কি করলে এটা? তিউ তখনও রাগে ফুঁসছে। কি হলো, কোনো কথা বলছো না কেন? আনসার মি। তিউ তখনও জবাব দিল না। এদিকে তার এমন নির্লিপ্ততা দফায় দফায় বাড়িয়ে দিচ্ছে নীলের ক্রোধের মাত্রা। বসা থেকে উঠে দাঁড়ালো সে। তিউ তাকে কিছু না বলে মুন্নির দিকে তাকে সরাসরি প্রশ্ন ছুড়ল, তুই তুই এই রুমে কি করছিস? তার এমন উগ্রতায় খেই হারালো নীল। তিহুর কাঁধ বরাবর নিজের হাত দুটো রেখে শক্ত বন্ধনে আবদ্ধ করলো তাকে। নিজের দিকে ফিরিয়ে ক্রোধে রঞ্জিত রক্তিম দৃষ্টিতে চেয়ে বলল, আমার কথা কানে যাচ্ছে না? তিহুকে সামান্য ঝাঁকুনি দিল সে। তিহুও চেঁচিয়ে বলল, আপনি রাগ দেখাচ্ছেন কাকে? হ্যাঁ, গলা নামিয়ে কথা বলুন আমার সাথে। দোষটা আপনার, আমার না। আপনি কি করে পারলেন একটা মেয়ের সাথে রুমের দরজা বন্ধ করে থাকতে, যখন আপনি জানেনই মেয়েটা আপনাকে পছন্দ? শাট আপ। কথা শেষ হলো না তিহুর, চিৎকার করে উঠল নীল। অবস্থা বেগতিক দেখে রুম থেকে প্রস্থান করলো মুন্নি। তবে যাওয়ার আগে কুৎসিত শয়তানি হাসি হাসলো, যেন নিজের কুপ্রবঞ্চনাকে বাস্তবিক রূপ দিয়ে সার্থক হয়েছে সে। এদিকে নীলের এমন চিৎকারে রাগে দুঃখে তিহুর চোখ ফেটে গড়িয়ে পড়ল দুফোঁটা নোনা জল। তবে সেটা দৃষ্টিগত হলো না নীলের। বর্তমানে রাগের সমগ্র শরীর কাঁপছে তার। কি হলো, কথা নেই মুখে? জবান বন্ধ হয়ে গেছে? উত্তর দিচ্ছ না কেন? রাগে কখনো মাথা ঠিক থাকে না নীলের। বর্তমান অবস্থাটাও খানিকটা সেরকমই। তার সামনে উপস্থিত রমণী যে তার সহধর্মিনী, সেটা বেমালুম ভুলে গেছে সে। এদিকে তার মুখে তুই তুকারি শুনে স্তব্ধ হয়ে রইল তিহু। শক্ত ধাঁচার মেয়ে হলেও কাছের মানুষের সামান্য আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সে। তর্কের বিদলে দীঘল নেত্রে নামে আষাঢ়ে ভারী বর্ষণ। এদিকে তাকে এমন স্তব্ধ বীর আর তার কাজল কালো আঁকিতে প্রথমবার মতো নোনা জল দেখে সামান্য স্থবির হলো নীল। জোরে জোরে শ্বাস নিয়ে ধাতস্থ করলো নিজেকে। ভাবার চেষ্টা করলো কিছুক্ষণ আগে ঘটা প্রত্যেকটা ঘটনা। মূলত এই ব্যবসা গরমের মাঝে শুষ্ক মরুভূমির ন্যায় শুকিয়ে গিয়েছিল তার ভেতরটা। তৃষ্ণার্ত সে ফুলিকে বলেছিল একটু ঠান্ডা পানির ব্যবস্থা করতে। অতঃপর রুমে এসে বসার কিছুক্ষণ পর একটা ট্রেতে ঠান্ডা পানির গ্লাস নিয়ে আর সেখানে আসে মুন্নি। পিপাসিত নীল তখনও খেয়াল করেনি আসলে পানিটা এনেছে কে। এত কিছুর মাঝে যে যখন পানিটা খেতে যাবে ঠিক তখনই তার হাত থেকে গ্লাসটা কেড়ে নেয় তিহু। স্বভাবতই মেজাজ বিগড়ে যায় নীলের, যার দরুন পরবর্তী কথাগুলো মাথায় আসতে চোখ মেলল নীল। তিহু তখনও ফুফিয়ে চলেছে। তার কাঁধে রাখা শক্ত বন্ধনটা সামান্য শিথিল করল নীল। হালতে স্পর্শে তাকে সান্ত্বনা দিতে অনুশোচনার সুরে বলল, আই এম সরি নূর, আসলে। ব্যাস, তাকে কথা শেষ করতে দিল না তিহু। ঝটকা মেরে তার হাত দুটো সরিয়ে নাক টেনে ক্রোধান্বিত কণ্ঠে বলল, আপনি একটা বাজে লোক নেতা সাহেব, খুব খুব বাজে লোক। আমি 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 আর কখনো কোনো দিন আপনার সাথে কথা বলবো না, না তো আপনার কোনো ব্যাপারে অধিকার ফলাবো। আই প্রমিস, আমি আর কখনো আপনার কোনো বিষয়ে হস্তক্ষেপ করব না। শেষ কথাগুলো বলার সময় গলা ভেঙে আসলো তিহুর, যেন আরেকটু হলেই কেঁদে দেবে। তবে তার কথার জবাবে নীল কিছু বলতে যাবে তার আগেই অপর হাতের পৃষ্ঠে চোখ মুছতে মুছতে রুম ছেড়ে ছুটে পালালো তিহু। নীল তার প্রস্থান পথের দিকে অসহায় দৃষ্টি মেলে চেয়ে রইল। পরক্ষণের সামনে থাকা আয়নায় সজোরে ঘুষি দিয়ে চিৎকার করে উঠল। ড্যাম ইট। কাচের ঝনঝন শব্দে মুখরিত হলো রুমটা। চারিদিকে ছড়িয়ে পড়লো আয়নার ক্ষুদ্র ক্ষুদ্র কাজকণা। নীলের ফর্সা হাত রক্তে রঞ্জিত, ফোঁটা ফোঁটা রক্ত প্রবাহ তুমুল রূপ নিল। শ্রাবণের অমোঘ বর্ষণের ন্যায় গড়িয়ে পড়ল মেঝেতে। সন্ধ্যা থেকে ঈশান কোণে কালো মেঘ পুঞ্জীভূত। তবে তার অন্ধকার ছায়াটা ছাপিয়ে মির্জা মহলে আজ নেমে এসেছে আকাশে উজ্জ্বল নক্ষত্ররাজি। সমগ্র মহল সহ আশেপাশের বেশ কিছু অঞ্চল সজ্জিত স্ট্রিং লাইটের মৃদু আলোক রশ্মির ঝলকানিতে। যদিও ছেলেদের বাড়িতে মেহেদি অনুষ্ঠান ততটা সাড়ম্বরে পালিত হয় না, তবে জমিদার বাড়ির একমাত্র বড় ছেলের বিয়ে বলে কথা। কোথাও কোনো খামতি রাখতে চান না বাড়ির কর্তারা। সেই উদ্দেশ্যে বেশ বড়সড় আয়োজনে মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ড্রয়িং রুমে বাহারি মেহেদির সম্ভার সাজানো হয়েছে। একটা কাঁসার কারুকার্যিত ডালার মাঝে ফুল বিছিয়ে সজ্জিত রাখা হয়েছে সেগুলোকে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা মখমলের কুশনের বাহারি নকশার শতরঞ্জি ঝলমলে তারুণ্য চঞ্চলতায় মুখর স্থানটা। এত কিছুর মাঝেও অনুপস্থিত তিহু। জুনিয়র সবে নিজের 4 বছরের ছোট্ট মেয়ে আইরাতকে খাইয়ে ঘুম পাড়িয়ে এসেছে। উপস্থিত সকলের ভিড়ে তিহুকে না দেখে নাহার উদ্দেশ্যে সে বলল, তিহু করে নাহা, ও মেন্দু দেবে না? তার কথার প্রত্যুত্তরে রাফা বলল, বৌমণি তো বলল মাথা যন্ত্রণা করছে, তাই একটু রেস্ট নিতে গেল। চোখগুলোও দেখলাম ফোলা, সেই জন্য তো আমি আর জোর করিনি।
জুনায়া তার পাশে বসতে বসতে বলল, কি হলো বল তো মেয়েটার? আজ সারাদিন আপসেট ছিল, আমাদের সাথে শপিংয়েও গেল না। বৌমণি তো কাল রাত থেকে আপসেট। কাল রাতেও তো আমার সাথে ঘুমাতে এসেছিল, কিন্তু না ঘুমিয়ে সারা রাত ব্যালকনিতে বসেছিল। রাফার এমন কথায় বেশ অবাক হলো উপস্থিত সকলে। জুনায়া মাহার দিকে ফিরে পড়ল। তুমি কিছু জানো মাহা? মাহাও সকাল থেকে এই ব্যাপারটা নিয়ে উদ্বিগ্ন। অস্থির কণ্ঠে সে বলল, ও তো আমার সাথেও কিছু শেয়ার করেনি আপু, কি জানি কি হয়েছে। বেশ চিন্তায় পড়ে গেল সকলে। চঞ্চল মেয়েটার এমন হঠাৎ শান্ত রূপকেও মেনে নিতে পারল না। তবে তৎক্ষণাৎ তার কাছে গেল না কেউ, কিছুটা সময় দিল একান্তে। নীল ধূপধাপ পায়ে এগিয়ে চলেছে রাফার রুমের দিকে, উদ্দেশ্য নিজের অসভ্য বউটাকে খুঁজে বের করা। সারা মহল তন্ন তন্ন করে খুঁজেও লাপাত্তা সে। কাল থেকে শত প্রচেষ্টা আর 1000বার ডেকেও তিহুকে কোথাও পায়নি নীল। রাগে শরীর রিরি করছে, ক্রোধে কম্পিত হচ্ছে শৈল্পিক দেহ। দোতলার উত্তর প্রান্তের শেষ রুমটা রাফার। রুমের সামনে সে সর্বোচ্চ ক্রোধে দরজা খুলল নীল। তিহুকে কোথাও না দেখে ডাক দিতে যাবে, ঠিক তখনই সে শুনতে পায় ব্যালকনি থেকে ভেসে আসা কারো ফুফিয়ে ফুফিয়ে কন্দনরত মৃদু আওয়াজ। মুহূর্তে পা থেমে যায় তার, রুদ্ধ হয় কণ্ঠস্বর, অনুশোচনার গরিমায় দগ্ধ হয় সে। শীতল হয় দৃষ্টি, মলিন হয় মুখশ্রী। ধীর পায়ে এগিয়ে গিয়ে তিহুর পিছনে দাঁড়ায় সে, কণ্ঠস্বর খাদে নামিয়ে সর্বোচ্চ মোলায়েমভাবে বলে, নূর। একটা মাত্র শব্দ, পিনপতন নীরবতার মাঝে সে একটি শব্দই যেন বারংবার প্রতিধ্বনিত হয়। তি কণ্ঠস্বর চেনা মাত্র তড়িৎ বেগে উঠে দাঁড়ায়, ঝটকা মেরে কাঁধে হাত রাখা হাতটা সরিয়ে দেয়। সর্বোচ্চ গতিতে এগিয়ে চলে রুমের মধ্যে, পিছনায় নিল। তার সমস্ত রাগের অগ্নিফুলঙ্গ যেন মুহূর্তের শীতলতায় রুম নিয়েছে। আমার কথাটা তো একবার শোনো নূর। তিহু তাকায় না, সর্বশক্তিতে এগিয়ে চলে দরজার দিকে। তার উদ্দেশ্য টের পাওয়া মাত্র নীল দ্রুত এগিয়ে গিয়ে রুমের দরজা বন্ধ করে দেয়। তার এমন কাণ্ডে তিহু শুধুমাত্র শান্ত দৃষ্টিতে তাকায়, পরক্ষণেই দৃষ্টি ঘোরায় অন্যদিকে। কি হয়েছে বলো তো? আচ্ছা, আম সরি, আর কখনো এমন হবে না। আসলে রেগে গেলে আমার মাথা কাজ করে না। দেখো, একটা বার তাকাও। এত কিছুর মাঝে কোনো হেলদোল দেখায় না তিহু। শুনছো নূর? তার এমন ডাকে বারংবার হৃদয় কেঁপে ওঠে তিহুর। তবু দৃঢ় দৃষ্টিতে প্রবল আত্মপ্রত্যয়ের সঙ্গে সে স্তব্ধ নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে। একটুখানি রিয়াক্ট করো প্লিজ। তিহু এখনও নির্বাক। তুমি কি আমার সাথে কথা বলবে না? তিহুর এমন নির্লিপ্ততা বারংবার আঘাত করে নীলের হৃৎকুঠুরিতে। অসহ্য যন্ত্রণায় অস্থির উন্মাদের ন্যায় সে বলে ওঠে, আচ্ছা, বলা লাগবে না তোমার কথা। তিহু ভাবে লোকটা হয়তো চলে যাচ্ছে, তবে তাকে অবাকের তুঙ্গে পৌঁছে সঙ্গে সঙ্গে তার ক্ষীণ দেহকে নিজের শক্ত পরশিক হাতের বন্ধনে আবদ্ধ করে নীল। এক হাত তার পায়ের নিচে, অপর হাত পিঠের নিচে রেখে কোলে তুলে নেয় তাকে। তার এমন কাণ্ডে বিশ্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তাজ্জব বনে যায় তিহু। নিজেকে ছাড়ানোর প্রয়াসে অদ্ভুত রকম ছটফটায়, তবে তাতে নীল বাঁকা হেসে রুমের দরজা খুলতে খুলতে বলে, ডোন্ট মুভ অ্যান্ড কান্ট ট্রাই টু স্টপ মি। তার কণ্ঠে যেন অদ্ভুত কিছু ছিল। তবে তিহু খেই হারিয়ে এবার চিৎকার করে বলে ওঠে, নামা নামাই বলছি, নইলে এক্ষুনি চিৎকার করব আমি। উপস, এত জোরে কথা বলো না। কি বলে চিৎকার করবা তুমি? শুনতে পাচ্ছ না নিচের সাউন্ড বক্সের শব্দ? কেউ শুনতে পাবে না তোমার চিৎকার। আপনি আমাকে নামাবেন কি না? মা। ছোট্ট কথায় সমস্ত উত্তর সারল নীল। তিহু ক্রোধে রঞ্জিত দৃষ্টিতে চেয়ে আছে, তবে তাতে কোনো হেলদোল দেখাচ্ছে না নীল। সাবলীলভাবে তাকে কোলে নিয়ে এগিয়ে চলেছে নিজের রুমের দিকে। তিহু শত চেষ্টাতেও কোনো সমাধান না পেয়ে এক পর্যায়ে নিজে থেকেই শান্ত হয়ে গেল। ঘাপটি মেরে পড়ে রইল রাগান্বিত অবস্থায়। তারা দোতলার অন্দর ঝুল বারান্দা দিয়ে যাওয়ার এক পর্যায়ে হঠাৎ তাদের দৃষ্টিগত হলো নিচে বসা সকলের। নিহিতার সামনে জোরে সিটি বাজিয়ে উঠল। জুনায়া, মাহা, নাহা, রাফা, ফারিসা একে অপরের দিকে চাওয়াচাই করে মুখ চেপে হাসছে। হঠাৎ তারা একযোগে গেয়ে উঠল, তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায়। সাউন্ড বক্সে থামিয়ে তাদের এমন কাণ্ডে তাদের দিকে এক ঝলক তাকালো নীল। সঙ্গে সঙ্গে গুটিয়ে গেল সব কয়টা। তবে জুনাইয়া দুষ্টু হেসে বলল, আহারে আমার আনরোমান্টিক ভাইটা, অমনে কি দেখছিস? হ্যাঁ। নীল কোনো জবাব না দিয়ে সোজা তিহুকে নিয়ে গিয়ে চলল কাঙ্ক্ষিত গন্তব্যে। রুমে এসে সন্তর্পণে অতি যত্নের সহিত তিহুকে কোল থেকে নামালো নীল। তবে পরক্ষণেই যেন শুরু হলো প্রবল ঘূর্ণিঝড়। ক্রোধান্বিত কণ্ঠে তিহু বলল, হাউ ডিয়ার ইউ! আপনি আমাকে কোলে তুললেন কোন সাহসে, কোন অধিকারে? তোমার স্বামীর অধিকারে। অ্যাজ এ হাজব্যান্ড আই ক্যান টাচ ইউ অ্যান্ড সো মাচ মোর দ্যান দ্যাট। শেষ কথাটা সামান্য ফিসফিসিয়ে বলল নীল। এমনিতে রাগের সর্বাঙ্গ কম্পিত হচ্ছে তিহুর, আর তার রাগের আগুনেই যেন ঘি ঢালার মতো কাজ করলো নীলের কথাটা। দাঁতে দাঁত চেপে দুহাত সর্বশক্তিতে
মুষ্টিবদ্ধ করে সে বলল। ইউ আই জাস্ট কথা শেষ হলো না তার আগেই তার নরম কোমল ওষ্ঠে নিজের তর্জনী ঠেকালো নীল। শ্শ্, আর কোনো কথা না, রেডি হয়ে নাও, বেরোবো আমরা। তার এমন আচরণে ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেল তিহু, তবে পরক্ষণেই ঝাটকা মেরে সরিয়ে দিল নীলের আঙুলটা। ক্ষিপ্ত কণ্ঠে বলল, আমি কোথাও যাব না। তুমি যাবে, তোমার ঘাড়ও যাবে, তাই বেশি তর্ক না করে রেডি হয়ে নাও। বলছি তো যাব না। তর্ক করো না নূর, রেডি হয়ে নাও, আমি 2 মিনিটে রেডি হয়ে আসছি। আর হ্যাঁ, অবশ্যই হিজাব বাঁধবে। পারবো না। পারতে হবে। বললাম তো পারবো না। বললাম তো পারতে হবে। বাঁধবো না আমি হিজাব। কি করবেন আপনি? হ্যাঁ, তার কথায় এবার তার দিকে এগিয়ে আসলো নীল। তার এমন কাণ্ডে দুপা পিছালো তিহু। নীল এবার দ্রুত কদমে তার কাছাকাছি এসে দূরত্ব ঘুচিয়ে বলল, চাইলে তো আমি অনেক কিছুই করতে পারি, যার ফলে তুমি শুধু বাইরে কেন, বাসার ভেতরেও হিজাব ছাড়া কারোর সামনে বেরোতে চাইবে না। তার কথার মানে না বুঝে তিহু ভুরু গোটালো, বিরক্তি কণ্ঠে বলল, মানে? তার প্রত্যুত্তরে নীল খানিক বাঁকা হাসল। সরাসরি মুখে কিছু না বলে চোখের ইশারায় তিহুর বিউটি বনের দিকে তাকালো। তার দৃষ্টি অনুসরণ করে তিহু সেদিকে তাকাতে বুঝলো নীলের কথার মর্মার্থ। মুহূর্তেই ডাগর ডাগর চক্ষুদের সামান্য বড় হয়ে গেল। তা দেখে কিছুটা শব্দ করে হেসে উঠল নীল। পরক্ষণে বলল, দ্যাটস লাইক মাই লেডি। রেডি হয়ে নাও, না হলে তোমার কল্পনাটা সত্যি হয়ে যেতে পারে। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট উইল বি ভেরি আনএক্সপেক্টেড ফর ইউ। বলেই সেখান থেকে প্রস্থান করলো নীল। আলমারিতে ঝুলিয়ে রাখা হ্যাঙ্গার থেকে একটা শার্ট নিয়ে প্রবেশ করলো ওয়াশরুমে। তিহু কয়েক মুহূর্ত বেকুবের মতো চেয়ে থাকলো সেদিকে। নীল ওয়াশরুমে যাওয়ার পরপরই রুমে এসেছিল জুনাইয়া আর মাহা। আস্তে আস্তে শুনেছিল নীলের বলা হিজাব পরার কথাটা, আর গুলো অবশ্য ফিসফিসিয়ে বলায় শুনতে পায়নি তারা। তাই এবারকার মতো রক্ষা হলো তিহুর। যাই হোক, জুনাইয়ার সাজুগুজুতে বেশ পটু। সে এক প্রকার বেঁধেই হিজাব পরিয়ে দিয়েছে তিহুকে, সঙ্গে একটা অফ হোয়াইট কালার পাকিস্তানের ড্রেস। এতেই সুন্দরীতমা লাগছে তিহুকে। সবশেষে জুনাইয়া হঠাৎ বলল, তিহু সুইটার্ট, আসো তোমাকে একটু লিপস্টিক পরিয়ে দিই। এই ডার্ক মেরুন শেডটা তোমার স্কিনের সাথে একদম পারফেক্ট। তিহু বাধা দিয়ে বলল, না আপু, আমি লিপস্টিক দিব না। পাশ থেকে মাহা টিটকেরি কেটে বলল, ও লিলে লিলে আমার বিয়েত্তা মহিলাটা। আচ্ছা আপু, বাদ দাও, বোঝো না এত সাজুগুজু করে বরের সাথে গেলে যদি সে কন্ট্রোললেস হয়ে পড়ে। তিহু কটমটিয়ে তাকালো মাহার দিকে। তাতে সামান্য দুষ্টু হাসলো মাহা আর জুনাইয়া। পরক্ষণের পেছন থেকে নীলের কণ্ঠে থ বনে গেল সবাই। আর ইউ রেডি নূর? তার কণ্ঠে সকলে ঘুরে তাকালো তার দিকে। অফ হোয়াইট কালার শাটিন শার্টে অমায়িক লাগছে মানবটাকে, তীক্ষ্ণ জলাইনের পুরুষটাকে খানিকটা বলিউডের জনপ্রিয়তার ঋত্বিক রোশনের মতো লাগছে। প্রথম দৃষ্টিতে ঘোর লেগে যাওয়ার মতো অবস্থা। অবশ্য নীলকে সর্বদা এমনই লাগে। এদিকে মাহা পড়েছে মহাবিপাকে। আল্লাহ জানে নীল তার বলা কথাটা শুনে ফেলেছে কিনা। লজ্জার হাত থেকে বাঁচতে দ্রুত জনের হাত ধরে রুম থেকে বেরিয়ে গেল সে। তারা চলে যেতেই নীল ঘোরলাগা দৃষ্টিতে তিহুর দিকে তাকালো। তিহু কিঞ্চিত ভুরু কুচকে তাকাতে সামান্য হাসলো নীল। চলুন ম্যাডাম। তিহু মুখ কুচকে এগিয়ে চলল বাইরের দিকে। মাটিতে হুটোপুটি খাওয়া তার অন্যের আঁচলটা সামান্য চোখে হাতে তুলে নিল নীল। মুস্কি হেসে এগিয়ে চলল তার পিছু পিছু। পার্কিং এরিয়া এসে থামলো দুজনে। গাড়িতে যাবে নাকি বাইকে, দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল নীল। অতঃপর সিদ্ধান্ত নিল রাতের এই জাফলংয়ের বুকে প্রেয়সীর সঙ্গে এক দীর্ঘ বাইক রাইড নিলে ব্যাপারটা মন্দ হয় না। তাই অবশেষে নিজের বাইকটা বের করে তাতে চলল একজোড়া কপতেই। বাইক চলছিল নিজ গতিতে। তিহু আর নীলের মাঝে ইঞ্চি খানিকের দূরত্ব স্পষ্ট। ব্যাপারটা মেজাজ গরম হলো নীলের। এত কিছুর পরেও রেগে থাকার কি মানে? তবুও তৎক্ষণাৎ রাগের বহিঃপ্রকাশ ঘটালো না সে। যথাসম্ভব শান্ত থেকে এক দুষ্টু চাল চাললো। হঠাৎ বাড়ালো বাইকের গতি। সঙ্গে সঙ্গে তার পিঠের উপর হুড়মুড়িয়ে পড়ল তিহু। কিঞ্চিত বিস্বাপন্ন তার মুখশ্রী। লুকিং গ্লাসে তার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে মুস্কি হাসল নীল। চলতি গাড়িতে নীল একটা জিনিস বেশ কয়েকবার লক্ষ্য করলো। তিহু সিরিয়াস ভঙ্গিতে বসে থাকলেও তার দৃষ্টি বারবার লুকিং গ্লাসে নীলের উপর নিবদ্ধ হচ্ছে। ব্যাপারটা বেশ লাগলো নীলের। হেলমেটের আবরণে ঢাকা মুখশ্রীতে ফুটে উঠল সামান্য হাসির ঝলক। বেশ কয়েকবার একই জিনিস লক্ষ্য করে নীল এবার হঠাৎ গলা খাকারি দিয়ে গেয়ে উঠল। গানের মর্মার্থ বুঝে দ্রুত দৃষ্টি ফেরালো তিহু। পর মুহূর্তে গানের দ্বিতীয় কলিতে মনে পড়ে গেল কাল সকালের মুহূর্তটির কথা। সঙ্গে সঙ্গে লজ্জায় আড়ষ্ট হলো মুখশ্রী। সেই সঙ্গে সচল হলো মস্তিষ্ক।
তবে কি সেদিন নীল জেগেছিল? প্রশ্নটা মস্তিষ্কে দোলা দিতে সন্ধিয়ান দৃষ্টিতে তার দিকে তাকালো তিহু। বাইক এসে থামলো সিলেট নগরীর অন্যতম অভিজাত এক শপিং কমপ্লেক্সের সামনে। বাইক থেকে নেমে কপত কপতি মিলে এগিয়ে চলল ভেতরের দিকে। আজাদ তিহু আপত্তি করল না, কেননা সে ভালো করেই জানে এই লোকের সাথে তর্কে জড়ানো আর নিজের পায়ে নিজেই কুড়াল মারা একই কথা। শপিং কমপ্লেক্সে এসে একটু বেশি তাড়াহুড়ো দেখালো নীল, যেন এরপর তার মহা গুরুত্বপূর্ণ এক কাজ বাকি আছে। আর সে খুব ভালো করেই জানে তিহু বর্তমানে মুখে কুলু পেটেছে, শত প্রচেষ্টাতেও তার থেকে কোনো জবাব পাবে না সে। তার কোনো রকম চেষ্টা করলো না। নিজের পছন্দ মতো প্রায় 10খানা শাড়ি আর সাথে ম্যাচিং হিজাব কিনল সে। কসমেটিক্সের তত একটা ধারণা না থাকায় চোখে ধরা এক্সপেন্সিভ সেটগুলো কিনে দিল চট জলদি। তবে বেরোবার পূর্বে সে লক্ষ্য করলো তিহু একটা ড্রেসের দিকে তাকিয়েছে, খুব সম্ভবত পাকিস্তানি। নীল সেদিকে না তাকিয়েই দোকানের স্টাফদের উদ্দেশ্যে বলল, ম্যাডাম যেদিকে তাকিয়েছেন সেগুলো প্যাক করে দাও। স্টাফগুলো বিস্ময় নিয়ে বলল, কিন্তু স্যার, ম্যাম তো স্পেসিক্যালি কোনোটার দিকে তাকায়নি। উনি তো প্রায় এই লাইনে থাকা সবগুলো ড্রেসের দিকে তাকিয়েছিল। তাহলে সবগুলোই প্যাক করে পার্সেল করে পাঠিয়ে দিও। অতঃপটে কথাটা বলল নীল। স্টাফগুলোর সাথে বিস্মিত হলো তিহু নিজেও, স্টাফগুলো অবাক কণ্ঠে বলল, সবগুলো? বলে নীল বেরিয়ে যেতেই নীলেই তিহু তাকে বাধা দিয়ে বলল, আপনার কি মাথা খারাপ? এত ড্রেস দিয়ে আমি কি করব? ড্রেস দিয়ে অন্যান্য মেয়েরা যা করে তুমিও তাই করবে। আর যদি করার কিছু না পাও তাহলে প্রত্যেকটা ড্রেস পরে আমার সামনে এসে ট্রায়াল দিতে পারো। প্রমিস, গুড মার্কিং করব। এখন চলো, আর একটাও কথা নয়। তার এমন তেড়া জবাবে মুখ কুচকালো তিহু। আর কোনো কথা না বলে এগিয়ে চলল বিরক্তি মুখে। তারা চলে যেতে স্টাফগুলো একে অন্যের দিকে তাকিয়ে বলল, এত ড্রেস এতগুলো একসঙ্গে আগে কখনো এসেছে স্যার? তারা মালিকের দিকে তাকাতেই লোকটা বলল, এটা যেন তেন লোক নয় রে আনজার, এটা জমিদার বাড়ির বড় নাতির সাথে দেশের নামকরা বিজনেসম্যানদের মধ্যে একজন, ওয়াজ খান নীল। এনার ভাব সবাই অন্যরকম। পাশ থেকে একটা ছেলে বলল, এনাকে তো আমি মিডিয়াতে দেখেছি, মেবি শ্রাদ্ধ নেতা, তাই না? হ্যাঁ, ভবিষ্যৎ মন্ত্রী। ভবিষ্যৎ মন্ত্রী মানে বর্তমানে ওনার জনপ্রিয়তার তুঙ্গে, শুধুমাত্র বয়সের কারণে পিছিয়ে আছে। উনি নির্বাচনে দাঁড়ালে প্রথমেই চান্সেই সংসদ সদস্য হয়ে যাওয়ার উপযুক্ত। আর ওনার যোগ্যতা নিয়ে কথা বললে ওনাকে ভবিষ্যতে মন্ত্রী থেকেও বড় কিছু মনে হয়। প্রায় অর্ধ ঘন্টার রাইড শেষে বাইক এসে থামলো এক আলোকসজ্জিত নির্জন স্থানে। তিহু ভুরু কুচকে তাকালো, নীলকে বলল, বাইক থেকে নামুন ম্যাডাম। এখানে নামবো কেন? বাসা তো অন্যদিকে। আপনার সঙ্গে পরকীয়া করতে এসেছি এখানে, তাই নামুন। মানে আর কি, বিয়ে করাবো তুমি আমার, কিন্তু প্রশ্নটা এমন ভাবে করছো মনে হচ্ছে কোনো অপরিচিত লোকের সাথে পরকীয়া করতে এসেছো। নামো। শেষ কথাটা কিছুটা ধমকের সঙ্গে বলল নীল। তিহু মুখ কুচকে সঙ্গে সঙ্গে থামলো বাইক থেকে, কিছুটা বিরক্তি প্রকাশপূর্বক পাশে সরে দাঁড়ালো। নীল অবলীলায় বাইক থেকে নামলো। হুট করে স্থানটার সমস্ত আলো নিভে গেল। স্বভাবতই ভয়ে কুকড়ে আসলো তিহু। এটা এমন একটা সময় যখন তার রাগ, ঘৃণা, লজ্জা, অভিমান কিছুই কাজ করে না। ঠিক সেই জিনিসটাকেই কাজে লাগিয়েছে নীল। আলো নিভিয়ে নিজের উদ্দেশ্য পূরণ করতে শক্ত করে আঁকড়ে ধরেছে তিহুর হাতটা। তবে তাকে এখনো এমন ভয় পেতে দেখে সামান্য ঝুঁকে তার কানে ফিসফিসিয়ে নীল বলল, আমার সঙ্গে থাকাকালীনও এত ভয় ম্যাডাম? ডোন্ট ওয়ারি, যতক্ষণ এই নীল খান পৃথিবীর বুকে শ্বাস প্রশ্বাস নিচ্ছে ততক্ষণ তার অসভ্য বউয়ের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, প্রমিস। তিহু রাগ দেখাতে গিয়েও ভয়ের কারণেও কিছুই করতে পারল না। নীল তাকে আঁকড়ে ধরে এগিয়ে চলল সামনের দিকে। হঠাৎ সে বলল, চোখ দুটো কি একটু বন্ধ করা যাবে? কেন? ভয় নেই, আমি তো আছি। তিহু না চাইতেও চোখ বন্ধ করলো। হঠাৎ জ্বলে উঠল সমস্ত আলো। বাহারি রঙা আলোয় উজ্জ্বল হলো পুষ্প সজ্জিত স্থানটা। চোখ মেলল তিহু। হঠাৎ এমন আলোক ঝলকানিতে চোখ বুজে আসলো। সর্বশক্তিতে সেটিকে খুলে রাখলো তিহু। চারিদিকে এক ঝলক তাকিয়ে বুঝলে স্থানটা শুধু ফুলে নয়, বেলুন দিয়েও সাজানো হয়েছে। খোলা আসমানের নিচে স্থানটা বড্ড মনোরম লাগছে। তবে সে খেয়াল করলো বেলুনের গায়ে কি যেন লেখা। বুড়ো কুচকে সে এগিয়ে গেল বেলুনগুলোর দিকে। কাছাকাছি আসতে দৃষ্টিগত হলো সেখানে বড় বড় করে লেখা। আই এম সরি। অন্য একটাতে লেখা সরি নূর। আরেকটাতে, এই নূর শুনছো? আই এম সরি। পাশেরটাতে। রিয়েলি সরি। এভাবে প্রায় 1000টা বেলুন সজ্জিত হয়ে আছে। এক একটাতে এক একভাবে দুঃখের বহিঃপ্রকাশ।
তিহু অবাক দৃষ্টিতে নীলের দিকে তাকালো। তবে এবার নীলের পরিবর্তে হাজারটা উড়ন্ত বেলুনকে দেখতে পেল সে, যেগুলোকে সদ্য বাতাসে ছাড়া হয়েছে। প্রত্যেকটাতে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে দুঃখের বহিঃপ্রকাশ। শয়ে শয়ে উড়ন্ত বেলুনগুলো এগিয়ে চলেছে উন্মোচিত দিগন্তের দিকে। রাতের আকাশে আজ রূপালী থালার ন্যায় বৃহৎ চাঁদ। বেলুনগুলো যেন পাড়ি জমাচ্ছে চাঁদের দেশে। হঠাৎ তার মধ্য থেকে ভেসে আসলো গভীর পৌরুষ কণ্ঠের তীব্র অনুশোচনা। শুনছো নূর, তোমার নেতা সাহেব আর কখনো তোমার উপর রাগ করবে না, সে অনুতপ্ত।